হ্যালো আমার দুষ্ট প্রিয় মিষ্টি বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? বন্ধুরা, তোমাদের জন্য নতুন একটি গল্প নিয়ে চলে আসছি। বন্ধুরা, তোমরা আমাকে যে পরিমাণ সাপোর্ট করেছো সেটা বলার মতো ভাষা নেই আমার কাছে। বন্ধুরা, গল্পটি না টেনে শেষ পর্যন্ত দেখলে আশা করি তোমাদের দাঁড়িয়ে যাবে এবং তোমরা হাতের কাজ করতে বাধ্য হবে। চলুন বন্ধুরা, গল্পটি শুরু করি। সব সময় কিভাবে রুয়াতের সাথে সম্পর্কিত সব কিছুতে আয়াত চলে আসে, এটাই ভাবতে পারছে না সে। আগে তো এমন কখনো হয়নি। যখন থেকে তার জীবনের সাথে আয়াজ নামটা জড়িয়েছে তখন থেকেই এমন হয়ে যাচ্ছে। একবার নিমির বলা কথাটাকে মিথ্যে মনে করেছে। একটু শিওর হওয়ার জন্য নিমির উদ্দেশ্যে বলে, তুই কিভাবে জানিস? কলেজে আসার পর শুনেছি। আজ আমাদের হেড স্যার যাবেন ওনাকে দাওয়াত দিতে। যদি উনি দাওয়াত গ্রহণ করেন তাহলে তো উনিই থাকবেন এবার প্রধান অতিথি হিসেবে। এ নিয়ে আমাদের কলেজের ছাত্রলীগের ছেলেরা খুব মাতামাতি করছে। ভ্রু কুচকে এলো রুয়াতের। ছাত্রলীগের ছেলেদের সাথে আয়াজের সম্পর্ক কি? আসবেন এমপি মাতামাতির করছে ছাত্রলীগের ছেলেরা? রাজনীতি বিষয়ক তার ধারণা খুবই কম। এই না যে আয়াজের সঙ্গে মানিয়ে নিয়েছে বলে এরকম একটা জিনিসকে ও মানিয়ে নিবে। কোনো কালেই এই রাজনীতি শব্দ বা এর অস্তিত্ব কিছুই পছন্দ ছিল না রুয়াতের। ছাত্রলীগের ছেলেরা কেন মাতামাতি করছে জানিস কিছু? রুয়াতের কাঁধে হাত দিয়ে দাঁড়ালো নিমি। তার এইসব বিষয়ে ধারণা খুব বেশি, যেহেতু তার মামাতো ভাই ও রাজনীতিতে জড়িত। আরে এরকম পলিটিক্যাল লোকজন আসবে, তার সাথে ছাত্রলীগের ছেলেরা থাকবে না? এই যে ভোটের সময় তাদের সব কাজ ছাত্রলীগের ছেলেদের উপর থাকে। ওটা ওদের ব্যাপার, আমাদের এসব নিয়ে না কথা বললেও হবে। কিন্তু তোর হবু বর যে এখানে প্রধান অতিথি হিসেবে আসবে, তোর অনুভূতি কেমন? নিমির কথায় ফিক করে হেসে দেয় রুয়াত। অনুভূতি জানতে চাচ্ছে? হাস্যকর না বিষয়টা? আমার আবার কিসের অনুভূতি পাগলি মেয়ে? সে আসবে তার কাজে। আমার কোনো রকম অনুভূতি নেই। নিমির মুখে অন্ধকার নেমে আসে। রুয়াতের থেকে ভালো কিছু শুনতে চেয়েছিল, কিন্তু এখানে তো। রুয়াত এক কথায় কথাটির সমাপ্তি করে দিল। আর কথা বাড়াল না নিমি। সে খুব ভালো করেই অবগত যে রুয়াত কিছুই বলবে না। অনেক বছর তো একসাথে চলেছে, রুয়াতকে খুব ভালো করেই চেনা আছে তার। রুয়াত আর নিমি হাঁটতে লাগল। নিমির ননস্টপ বকবক চলছে। এখন আর বিরক্ত লাগে না রুয়াতের। হয়তো এটাই তাদের শেষ জায়া। রুয়াত আর নিমির পথ এখানেই শেষ হয়ে যেতে পারে। কারণ ভবিষ্যতে কে কোথায় থাকবে কারও জানা নেই। নিমি, তুই আমায় ভুলে যাবি না তো? অবাক করা চাহনি নিমির। তার জীবনের সেরা বান্ধবী হচ্ছে রুয়াত। আর সেই রুয়াতকে ভুলে যাবে সে? অসম্ভব। কেন এ কথা বলছিস? বেশ আবেগপ্রবণ হয়ে গেল রুয়াত। ভিতরে থাকা চাপা কষ্ট নিমিষেই শেষ করে দিল। পরীক্ষার পর তুই কোথায় থাকবি আর আমি কোথায় থাকব জানা নেই, তাই কথাটা বলেছি। নিমি তার চকচকে দাঁত দেখিয়ে হেসে দিল। চাইলেই তুই আমায় তোর বরের 2 নাম্বার বউ বানিয়ে নিতে পারিস। আমি একটুও মাইন্ড করব না। দরকার নেই। নিমি কথাটা দুষ্টুমি করে বলেছে রুয়াতকে। তাই রুয়াত ও সেভাবেই উত্তর দিল। দুজন একসঙ্গে ক্লাসরুমে আসল। নিমির কিছু নোট লিখা বাকি ছিল। রুয়াতের থেকে লিখবে এখন। ক্লাসরুম বা কলেজ এসব জায়গায় নিমি একমাত্র তার সাথী। একসাথে না বসতে পারলে তাদের শান্তি হয় না। নিমির পাশে বসে রুয়াত একটা আলাদা শান্তি অনুভব করে। আশরাফ, পুরো একটা দিন হয়েছে তুমি আয়াজের প্ল্যান নিয়ে কোনো রকম ইনফরমেশন দাওনি। টাকাটা কি তোমায় পায়ের উপর পাতুলে খাওয়ার জন্য দিচ্ছি? কলের মধ্যেই গর্জে উঠল ইকরামুল। আশরাফ কি ধোঁকাবাজি করছে তার সাথে? কাল থেকে মোবাইল বন্ধ করে রেখেছিল। এভাবে চলতে থাকলে ইকরামুলের সব কুকীর্তির কথা বাহিরের মানুষ জেনে যাবে। আয়াজের প্ল্যান মোতাবেক চললে ইকরামুল বর্তমান সে পর্যায়ে রয়েছে সেটাও ধুলোর সাথে মিশে যাবে। আমতামতা করে আশরাফুল বলে, স্যার, বিভিন্ন সমস্যার কারণে আমি কোনো কিছুর খবর নিতে পারিনি। আমার বউ অসুস্থ ছিল স্যার। ইকরামুল যেন তেতে ওঠে আশরাফের কথায়। এইদিকে তার জীবন ঝুঁকির মধ্যে রয়েছে, তার দোকান সব বন্ধের মুখে। আর আশরাফ বুনিয়ে আছে। শুন আশরাফ, তোর আয়াত স্যার যদি আমার সবকিছু নষ্ট করে দেয় তাহলে তোর সাথে সাথে তোর বাচ্চা, বুকে ও আমি ছাড়ব না। মনে রাখিস কথাটা। কল কেটে দেয় ইকরামুল। তার জীবনের এই পরিণতি আসবে ভাবতে পারেনি। শুধুমাত্র বউ আর তার বাচ্চার জন্য বেঁচে আছে, না হলে কবেই মৃত্যুটাকে নিজ ইচ্ছায় বরণ করে নিত।
আয়াজকে বলাও যাবে না, কারণ সে বিশ্বাসঘাতকতা করেছে তার সাথে। সব বিপদে আয়াজ সম্পূর্ণ সাহায্য করেছে, কখনো ধমক দিয়েও কথা বলেনি। ইকরামুলের হয়ে কাজ করছে, অল্প কয়েকদিন এর মাঝেই খুব বাজে ব্যবহার দেখিয়ে ফেলেছে। আর এমন ভোগান্তির কারণ আশরাফ নিজেই, যেন তার আশপাশ ও মুখ ফিরিয়ে নিয়েছে তার থেকে। শরীরটা নিথর হয়ে গিয়েছে মনে হয়। আয়াজের সামনে বসা পাইলট ইনস্টিটিউটের হেড স্যার এ বছর বিদায় অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে দাওয়াত দিতে এসেছে। আয়াজ ও হাসি মুখে দাওয়াত গ্রহণ করল। কখনো স্কুল কলেজের কোনো অনুষ্ঠানে যায়নি। অনেক মানুষদের ফিরিয়ে দিয়েছেন, বেশিরভাগ পলিটিক্যাল মিটিং বা সভায় যোগ দেয় সে। কিন্তু যেহেতু এই কলেজে রুয়াত পড়ে, তাই আর মানা করতে পারেনি। আয়াজের পিছনে থাকা শাহেদ অবাক হয়ে আছে, কারণ আয়াজ কখনোই কোনো স্কুল কলেজের প্রোগ্রামে যায়নি। প্রত্যেকবার ফিরিয়ে দিয়েছে অনেককে, কিন্তু আজ এভাবে রাজি হয়ে যাবে তার কল্পনাতেও আসেনি। পাইলট ইনস্টিটিউটের প্রধান শিক্ষক বেশ খুশি হয়েছেন যে আয়াজ তার প্রস্তাব গ্রহণ করেছে বলে। এমন একজন সুনামধন্য লোক তার কলেজে আসবে, এ নিয়েই বেশ খুশি তিনি। আয়াজের সাথে কথা বলার পর স্থান ত্যাগ করেন তিনি। আয়াজ একটু আরাম আয়েশ করে মাথাটা তার চেয়ারে হেলিয়ে দেয়, হাতগুলো চুলে বুলিয়ে দেয়। শাহেদ বেশ আগ্রহ নিয়ে বলে, স্যার, আপনি তো কখনো স্কুল বা কলেজের প্রোগ্রামে যাননি, আজ হঠাৎ রাজি হয়ে গেলেন? আর স্যার, ওই দিন একটা গুরুত্বপূর্ণ মিটিং আছে। শাহেদের কথায় হাসি ফুটে ওঠে আয়াজের। যেখানে তার প্রেয়সী রয়েছে সেখানে এসব গুরুত্বপূর্ণ মিটিং নিতান্তই তুচ্ছ তার কাছে। প্রেয়সীর জন্য এসব হাজারটা মিটিং ক্যান্সেল করে দিতে রাজি। তোমার ম্যাডামের কলেজ, আর সেখান থেকে দাওয়াত এসেছে, আমি অ্যাকসেপ্ট করব না বলো? তোমাদের ম্যাডামের কাছে যেখানে আমার জীবনটাই তুচ্ছ, সেখানে আবার মিটিং? যাই হোক, মিটিংয়ে টাইম পরিবর্তন করে দিও, আমি সময় জানিয়ে দিব। মাথা নাড়ায় শাহেদ। স্যার, আজ যাবেন ম্যাডামের কলেজে? একবার ঘড়ির দিকে তাকায়, এখনো ছুটি হতে বহুত সময়। আজ যেতে ইচ্ছে করছে না, আলসেমি লাগছে। কাল অনেক জ্বালিয়েছে রুয়াতকে, আজ একটু রেস্ট করুক সে। কিন্তু রুয়াতের সব খবর প্রতিনিয়ত নিচ্ছে। না, তুমি যাও, বাহির থেকে কিছু খেয়ে এসো। মাঝে মধ্যে তো নাস্তা না করেই চলে আসো। আর আমার পিছনে সব সময় এভাবে দাঁড়িয়ে থাকা লাগবে না। তুমি আমার পাশে দাঁড়াবে, পিছনে না। শাহেদ হেসে বেরিয়ে পড়ে কক্ষ থেকে। যথেষ্ট কেয়ার করে আয়াজ তাকে। আয়াজ মোবাইল বের করে রুয়াত আর তার এনগেজমেন্টের ছবি দেখছে। আরহাম ছবিগুলো সুন্দর করে তুলেনি, তাও এগুলোই দেখছে। সবগুলো ছবিতে রুয়াত মাথা নিচু করে রেখেছে। আয়াজ ছবিগুলো দেখছে আর হাসছে। প্রেয়সীকে দেখলেই অদ্ভুত এক শান্তি লাগে তার। মায়া চৌধুরী কল দিয়েছে আয়াজকে। এ সময়ে মায়ের কল আসাতে কিছুটা অবাক হয় সে। তার মা কখনো তাকে এই সময়ে কল দেয়নি। আর মায়া চৌধুরী খুব ভালো করেই জানে যে আয়াজ এই সময়ে অনেক ব্যস্ত থাকে। বেশ চিন্তা ভাবনা করে কলটা রিসিভ করে সে। হ্যাঁ মা, বলো। অপাশ থেকে মায়া চৌধুরী বলে উঠল, বাবা, এখনই বাসায় আসতে পারবি? মায়ের এরূপ কথায় চমকালো সে। কি কারণে হঠাৎ তার মা কল দিয়েছে বাসায় যাওয়ার জন্য? কেন? বিরাট সুখবর আছে। আমরা সবাই মজুমদার বাড়িতে যাচ্ছি, তুইও আয়। সুখবর? তাও আবার বিরাট? খানিকটা সময় লাগল বুঝতে। সবাই মজুমদার বাড়িতে যাচ্ছে? কিন্তু কেন? কি সুখবর বলো? আমি এখন বাসায় যেতে পারবো না, আমার কাজ আছে। আচ্ছা, তাহলে আরহাম তোকে বলবে। আমার দেরি হচ্ছে, আমি রাখছি। মায়া চৌধুরী কল কেটে দিয়েছে। সময় করে পরে আরহামের থেকে জেনে নিবে সে। এখন কোথাও যাওয়া যাবে না। কিছুক্ষণ পর জেলা প্রশাসক আসবে এখানে। তাই সে রাজি হল না মজুমদার বাড়িতে যেতে। কলেজ থেকে এসে রুয়াত দেখে বাসায় বেশ জমকালো পরিবেশ সৃষ্টি হয়েছে। চৌধুরী বাড়ি থেকে সবাই এসেছে। প্রায় এক প্রকার আশ্চর্য সে। হঠাৎ চৌধুরী বাড়ি থেকে সবাই এসেছে, কিছুই বুঝল না সে। জাফরি রুয়াতকে দেখেই দৌড়ে আসে। বাচ্চাটিকে কোলে নেয় সে। রুয়াতকে ঝাপড় দিয়ে ধরে রেখেছে। ইমিমা আর জাফরি আসলে বাড়িটার যেন প্রাণ ফিরে আসে। মায়া চৌধুরী আর ফজলুল চৌধুরীর সাথে রুয়াত দেখা করে আসে। জাফরিকে কোলে নিয়ে উপরে আসে সে। ইমিমা তার রুমে শুয়ে আছে। মুখটা শুকনো শুকনো লাগছে ইনিমার। রুয়াত ইনিমার পাশে বসে। কারো উপস্থিতি টের পেয়ে চোখ খুলে।
রুয়াত হেসে বলে, কেমন আছো আপু?